কিছু কাল্পনিক কথা। পঞ্চম পর্ব। কুসুমপুরে যে মোবাইল গ্রুপ আছে রমলার, সেই গ্রুপে যেন শুরু হয় বিদায় মিছিল। গ্রুপ খুলতে ভয় হয় রমলার আজকাল, হাত কাঁপে। ভেবে পায় না কেন এত দুরবস্থা ওই শহরে। অসহায়ভাবে ফোনে কথা বলার সময় রমলা ফকলুকে বলছিল সে কথা। ফকলু বলে, মামা, ওই শহর থেকে সবচেয়ে বেশি মানুষ যায় বৃহৎ ধর্ম মেলায়। যখন মেলা চলছিল তখনই এদেশে শুরু হয় একটু একটু করে সেকেন্ড ওয়েভ। মেলা থেকে ফিরে এসে সবাই শহরের বাসিন্দাদের সাথে সাধারণভাবে মেলামেশা করেন। তখন অত বুঝতে পারেনি, আর তার সাথে থেকেই এত প্রকোপ ওই শহরে। কুসুমপুর বা কুসুমপুরা যে রমলার বড় প্রাণীর কাছের শহর। তখন বাবার চাকরি জীবনের শেষ পর্যায়ে ওখানে পোস্টেড হলো। মা ও রমলা গেল বাবার সাথে। দুই ভাই থেকে গেল এই শহরে। কুসুমপুরা যেন ইতিহাসের পাতার বিগত শতাব্দীর কোনো শহর। সন্ধ্যার পর রাস্তায় বেরোনো যায় না, সে এক আতঙ্ক শহর। রোজই তখন খবরের কাগজে পাতা খুললে দেখতে পেতাম সন্ধ্যে 7টার পর রাস্তায় বেরিয়ে আততায়ীর আক্রমণে পড়েছে মানুষ। দিনের বেলাও কি সব ঠিকঠাক ছিল? দুদিন বাদ বাচ্চা, ডাক্তার আর উকিল অপহরণ হতো। তারপর মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা ছাড়া পেত। সে শহরে বোধহয় একমাত্র ইন্ডাস্ট্রি ছিল সে সময় কিডন্যাপিং ইন্ডাস্ট্রি। দ্বীপের ভাষায় যে শহর মহিলা মন্ত্রীর দ্বারা পরিচালিত ছিল, সেখানে মেয়েদের নিরাপত্তাহীনতা ছিল চরম সীমায়। মেয়েরা কলেজ যেত বাবা মায়ের হাত ধরে, কখনো রাস্তায় একা বের হতো না। সদ্য পিএইচডি করে ডিগ্রিধারী হয়ে বাবার হাত ধরে রমলা পৌঁছল সে শহরে। রমলার পায়ের সমস্যার জন্য হাঁটা চলা ঠিক স্বাভাবিক ছিল না, তাই বিয়ের কথা কোনোদিনও সেভাবে হয়নি। আর বাবা মাও ওকে নিজেদের কাজছাড়া করতে চায়নি। ঠিক সুস্থ স্বাভাবিক হাঁটা চলা নয় মেয়ে, তাকে তাই দুজনেই আগলে রাখে নিজেদের কাছে। রমলার কনফিডেন্স ছিল যে কুসুমপুরায় গিয়ে সংগ্রহালয়ে কাজ পেয়ে যাবে, অসুবিধা হবে না। কিন্তু কুসুমপুরে এসে হতবাক, এ শহরে চাকরি করবে কিভাবে? রমলার আশা পরিপূর্ণ করে ডাকও পেল মিউজিয়াম থেকে। ওখানকার একটি মিউজিয়ামের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। স্টেট এমওসি মানে মিনিস্ট্রি অফ কালচারের সেক্রেটারি আর ডিরেক্টরেট অফ মিউজিয়ামের ডিরেক্টরের ভারী ইচ্ছা রমলা ওই মিউজিয়ামটির ভার গ্রহণ করে, ওটার উন্নতি সাধন করে। রমলাও আনন্দে ও খুশিতে উপচে পড়ে গেল সেদিন সকালে ডিরেক্টরের সাথে দেখা করতে। উনি রমলাকে দেখে একগাল হেসে বললেন, আসুন আসুন, আপনার জন্য রাজেন্দ্র স্মৃতি সংগ্রহালয়ের কথা ভেবেছি আমরা, ওটার দায়িত্ব আপনাকে নিতে হবে। রমলা বোঝে এটি কোনো পার্সোনালিয়া মিউজিয়াম, মানে কোনো বিশিষ্ট ব্যক্তির উপর মিউজিয়াম, যেমন দেশের সর্বত্র গান্ধী মিউজিয়াম আছে। হয়তো রাজেন্দ্র বলে শহরে পূর্বে কোনো বিশিষ্ট খ্যাতনামা ব্যক্তি ছিলেন, ওনার ওপর ওনার বসত বাটিতে কোনো মিউজিয়াম আছে, সেটির ভার গ্রহণ করতে হবে। রমলা জিজ্ঞেস করে, রাজেন্দ্র বলে এখানে কোনো খ্যাতনামা ব্যক্তি ছিলেন বুঝি? তা তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? ডিরেক্টরের হাস্যোজ্জ্বল মুখের সব আলো নিমেষে উধাও হয়ে গেল। বললেন, আপনি দেশের প্রথম রাষ্ট্রপতি কি জানেন না? ওনার বাড়িতে মিউজিয়াম। রমলা ধপ করে চেয়ারে বসে পড়ল। প্রথম রাষ্ট্রপতির কোনো মিউজিয়াম আছে নাকি এখানে? অবাক হয়ে প্রশ্ন করে রমলা। কোনোদিন তো শোনেনি সে কথা কোথাও। প্রথম প্রধানমন্ত্রী, দ্বিতীয় প্রধানমন্ত্রী ও আরও অনেকের মিউজিয়াম ছোটবেলায় মায়ের হাত ধরে রাজধানী শহরে গিয়ে দেখে এসেছে রমলা পল্টু বল্টু, কিন্তু প্রথম রাষ্ট্রপতির মিউজিয়াম? খুব খুব আশ্চর্য হয় রমলা। তা আছে তো এতকাল শোনেনি কেন? রমলার মায়ের মিউজিয়ামের প্রতি এক দুর্নিবার আকর্ষণ আছে। ছোটবেলায় যেখানে যেত সেখানকার মিউজিয়াম দেখাতে নিয়ে যেত। হয়তো সেই থেকেই রমলার মিউজিওলজি পড়াতে আকর্ষণ অনুভব করেছে। আর ইন্সপিরেশন হিসেবে ছিল সম্পর্কের এক জাতুতো দিদি, একদম পাশেই থাকতো, ফুটিদি, আর্কিওলজিস্ট। ওকে দেখেও রমলার শখ ছিল একদিন ফুটিদির মতো আর্কিওলজিস্ট হবে।
ফুটিদি দিদির চেয়েও বন্ধু বেশি। দুজনের সারাদিনের কথা একে অপরকে না বললে হয় না। পড়াশোনায় খুব দুঃখর ফুটিদি, একবার যা শুনে তা খুব ভালো মনে রাখতে পারে, কিন্তু নিজে নিজে বই পড়তে ভালো লাগে না ফুটিদির। তাই সবসময় রমলার ডাক পড়ে, বই পড়ে শোনাতে থাকে ফুটিদিকে, আর শুনে শুনে ফুটিদি সব মনে রাখে। সেই ছোটবেলা থেকে চলছে এই ব্যবস্থা। তাই রমলা পুরাতত্ত্ব সম্পর্কে অনেক কিছু জানতে পারে ফুটিদিকে রিডিং করে শোনাতে শোনাতে। সেই থেকে স্বপ্ন ছিল রমলার ফুটিদির মতো হবে। ফুটিদির কাছে মিউজিওলজির নাম শুনেছিল রমলা। ফুটিদি MA পাস করে আর্কিওলজিক্যাল ইনস্টিটিউটে পড়তে চলে গেল। সারা দেশ থেকে সেখানে ব্রিলিয়ান্ট সব ছাত্রছাত্রীরা পড়তে এসেছে। ফুটিদি তাদের সব গল্প করে চিঠিতে, আর যখন ছুটি ছাটায় বাড়ি আসে তখন অমর দা, সঞ্জয় দা, প্রিয়তনু দা, শর্মিষ্ঠা দি ও দিদির সাথে একসাথে এমনিও পড়েছে, ওকে চিনত রমলা। ব্রিজেশ দা, সরোজ দা, আরও অনেকের গল্প করত। সব থেকে ভাবছিল সঞ্জয় দার সাথে ফুটিদির। সঞ্জয় দার খুব বাংলা শেখার শখ, তার কারণ এই অবাঙালি বন্ধুটির বিবাহ স্থির হয়েছে এক বাঙ্গাল মুলুকের অবাঙালি কন্যার সাথে। সেই হবু বধূটি আবার বাংলায় সব পড়াশোনা করেছে। সেই সূত্রে সঞ্জয় দা ফুটিদির বাড়ি এসে ওঠে ছুটির সময়। রমলার সাথেও খুব ভালো হয়ে যায়, ভারী ভালো মানুষ দাদাটি। বাংলা লেখা মজবুত করতে বাংলায় চিঠি লেখাও শুরু হয় রমলার সাথে। পাকাপোক্ত বাংলা শিখে সঞ্জয় দা বিয়ের পিঁড়িতে বসে। হঠাৎ পায়ের সমস্যা শুরু হওয়ায় রমলার আর্কিওলজি পড়ার স্বপ্ন চুরমার হয়ে ভেঙে যায়। অনেক ফিল্ড ওয়ার্ক করতে হয় খনন কার্যের এই বিষয়ে পড়তে গেলে। ফুটিদির কাছে সব এক্সকাভেশনের কত গল্প শুনেছে রমলা ঠিক করে মিউজিওলজি নিয়েই পড়াশোনা করবে। সেখানে আর্কিওলজিও একটা পেপার আছে, সাথে হালকা প্র্যাকটিক্যাল কাজ, তবে খনন কার্যে যেতে হয় না। বিষয়টি পড়তে সে রমলার মিউজিয়ামের প্রেমে পড়ে গেল। ছোটবেলা থেকেই রমলা মায়ের সাথে নানান মিউজিয়াম দেখেছে, এখন মাকে সাথে করে নিয়ে যায় নানান মিউজিয়ামে। রমলার হুঁশ ফেরে ডিরেক্টর মহাশয়ের কথায়, ওখানে কিউরেটর পদের জন্য আপনাকে ভাবা হচ্ছে। রমলা ঘোর ঘাটিয়ে জিজ্ঞাসা করে, তা সেটা কোথায়? জায়গার নাম শুনে রমলার মাথায় হাত। গঙ্গার ধারে, শহরের শেষ প্রান্তে, যে জায়গার নাম শুনলে কুসুমপুরের মানুষের ভয় বুক কাঁপে সেখানে, তাও যাতায়াতের জন্য সার্কুলার রেল ভরসা, যার অবস্থা ততই বচন। রমলা আকাশ পাতাল ভাবতে থাকে, অমন জায়গায় যাবে কি করে, আর এনারাই বা ওখানে চাকরি দেওয়ার কথা ভাবলেন কি করে? থাক, আপনাদের আর আমাকে চাকরি দেওয়ার কথা ভাবতে হবে না বলে বাড়ি ফিরে আসেন। ডিরেক্টর বলে, আর একবার ভেবে দেখুন, ওটা রিভাইভ করতে আপনিই পারবেন, আর তো কেউ নেই এখানে মিউজিওলজি পাশ করা। রমলা এক অদ্ভুত ঘোরের মধ্যে এদিক ওদিক দুদিকেই ঘাড় নাড়েন। বাড়ি এসে পুরনো স্যারেদের ফোন করে রমলা, রাজেন্দ্র স্মৃতি সম্বন্ধে জানতে চায়। তারাও অত্যন্ত অবাক হন শুনে যে প্রথম রাষ্ট্রপতির ওপর মিউজিয়াম আছে, অথচ ওনারা কোনোদিন নামই শোনেননি। সন্ধ্যে বাবা অফিস থেকে ফিরলে বাবাকে বলে সব। বাবা বলে, তা কি বললি? নিশ্চয়ই না। রমলা সায় দেয়। বাবাও বলে, না, ওসব জায়গায় অত দূর যেতে হবে না। কুসুমপুরের মন্ত্রীরানী মিঠাই দেবীর ভাই ফকির বা ফকিরার দাপট ছিল সর্বত্র। তার দাপটে সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি রব। এখানে ওখানে দিনে দুপুরেও মানুষ যেতে ভয় পেত। রাস্তায় ঘাটে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ানো মানুষও দেখতে পাওয়াটা ছিল অতি স্বাভাবিক ঘটনা। তাই গঙ্গার ঘাটের বালির ওপর ছিল ফকিরের সর্বাধিক অধিকার, এবং তা ছিল দস্যু অধ্যাসিত এলাকা। তাই সেখানে বাবা রমলাকে ছাড়ি কি করে? কদিন বাদে বাবার অফিসের একজনের বাড়ি যায়। রমলারা কিসের এক অনুষ্ঠান ছিল সেখানে। ডাক্তার জেঠুও আসেন। জেঠুর বাড়ি অদ্ভুত আগ্রহ আর্কিওলজির ওপর। 60 বছর বয়সের পর এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি নিয়ে পড়াশোনা করেন। বাড়ি মান্যগণ্য ব্যক্তি কুসুমপুরে, তাকে সবাই শ্রদ্ধা ও সমীহ করে।
অনেক সমাজসেবামূলক কাজকর্ম করেন। তা তিনি রমলাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি এখানে মিউজিয়ামের ডিরেক্টর, কি বলছেন, তোমাকে কোথাও নেওয়ার কথা কিছু বলছেন না? রমলা রাজেন্দ্র স্মৃতির কথা জানায়, বাবার সাথে সাথে তার আপত্তির কথাও জানায়। ডাক্তার জেঠু বাবাকে বোঝায়, আরে অত পথ ঘুরে যেতে হবে না, মিউজিয়াম তো বিদ্যাপীঠের মধ্যে, বিদ্যাপীঠের পেছনের গেট ভেতরের রাস্তা দিয়ে খুব কাছে, আর ওটা তো জনবহুল লোকালয়ের মধ্যে, আর অত বিশাল এলাকায় মিউজিয়ামটিও পেছনের গেটের একদম কাছে, কোনো অসুবিধা নেই, ওকে গাড়ি দিয়ে দিয়ে ও ঠিক যেতে পারবে। ওখানকার কমিটিতে দয়াল সাহেব আছেন, যিনি ফর্মার চিফ সেক্রেটারি ছিলেন, ওনাকে বলে দেব একদিন রমলাকে নিয়ে দেখা করে এসো ওনার সাথে। পরদিনই দয়াল সাহেবের ফোন রমলাই ধরেছিল, বললেন রবিবার বিকালেই চলে এসো বাবার সাথে। রমলা ও বাবা সেই মতো পৌঁছে গেল। রমলা সেদিন চুল বেঁধেছিল দুটো বিনুনি একসাথে বেঁধে একটি বেবি খোঁপা করে, শাড়ির আঁচল ছিল সেকালে রমণীদের মতন জড়ো করে কাঁধের কাছে পিন দিয়ে আটকানো, ফুল হাতা ব্লাউজ, একদম যেন বিপ্লবী যুগের কোনো অগ্নিকন্যা নারী। দয়াল সাহেবের ভারী ভালো লাগে, কথা হয় একদিন ওখানকার একজনের সাথে মিউজিয়ামটা দেখে আসবে, তারপর একটা প্রজেক্ট বানিয়ে দেবে রমলা। সেই মতো এক বয়স্ক ব্যক্তি একদিন হাজির হয় রমলাদের বাড়ি। কবে মিউজিয়াম দেখাতে যাবে তা ঠিক করতেন। যথাসময়ে মনোজ্জি এসে উপস্থিত, রমলাকে নিয়ে মিউজিয়ামে যায়। মিউজিয়ামের অবস্থা দেখে রমলার কেঁদে ফেলার উপক্রম। এত রিচ কালেকশন যা ওকে মুগ্ধ অবাক করে, কিন্তু কিউরেটিংয়ের অভাবে কি দুর্দশা। মিউজিয়ামে কোনো অর্থ সাহায্য নেই, বাৎসরিক 1 লক্ষ টাকা অনুদান মাত্র। রমলা মিউজিয়াম প্রাঙ্গণে দাঁড়িয়ে বলে, আমাকে 1 পয়সাও দিতে হবে না, ওনার মতন বিপ্লবীরা জেলে গেছেন, বিশাল অঙ্কের টাকা রোজগার ছেড়ে দিয়ে বিদ্যাপীঠে শ্রমদান দিয়েছেন দেশের জন্য, আমি নয় এটুকু করি, মিউজিয়ামে শ্রমদান দিই, আমার তো একটা স্কুলের চাকরি আছে, ও হয়ে যাবে। এভাবেই শুরু হয় নতুন করে মিউজিয়াম গড়ার পথ। বড় যত্ন নিয়ে একটি প্রজেক্ট করে মিউজিয়ামটাকে কিভাবে নতুন রূপে সাজানো যাবে। বড় একাত্মবোধ করতে থাকে রমলা রাজেন্দ্রবাবুর জীবনের সাথে। ছোট থেকে বাবার কাছে যে শিক্ষা পেয়েছে, প্লেন লিভিং, হাই থিঙ্কিং, ওনার জীবন দর্শন তো তাই। মিউজিয়াম ডিসপ্লের মাধ্যমে সেই আদর্শ, সেই ভাবটি প্রতিফলিত করার কথাই প্রজেক্টটি লেখেন। সেটি কমিটির সামনে রাখা হয়। সবাই এক বাক্যে উৎসাহিত হতে থাকে, রমলার প্রজেক্ট যেন ছবির মতন সেই পিরিয়ডটাকে তুলি দিয়ে এঁকেছে। সবার চোখের সামনে জল জল করে ভেসে ওঠে সেসব দিন, যারা ওনাকে চিনতেন, এবং ওনার এক নাতনিও খুব পছন্দ করেন প্রজেক্টটি। এভাবেই কাজ এগোতে থাকে, সাথে কেন্দ্রীয় এমওসি থেকে টাকা পাওয়ার উদ্যোগও চলতে থাকে। এক অদ্ভুত সংযোগ। ঠিক এই সময় স্বনামধন্য আর্কিওলজিস্ট কাম সিভিল সার্ভেন্ট কে স্যার কুসুমপুরের সেমিনারের আয়োজন করলেন ছোট ছোট মিউজিয়ামকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে। চিত্ত স্যার, যিনি রমলার কাজে অনুপ্রাণিত হয়ে সাথে হরি স্যারকে নিয়ে যোগ দেন রাজেন্দ্র স্মৃতিতে শ্রমদান দেওয়ার জন্য, তিনি কে স্যারকে অনুরোধ করেন রাজেন্দ্র স্মৃতি ঘুরে দেখার জন্য। কে স্যার একটা বড় টিম নিয়ে এসেছিলেন, তাদের মাঝে এক গোলগাল ভদ্রলোক, খালি যত পারে মিউজিয়ামের ছবি তুলতে থাকে, আর রমলাকে দেখে মিটিমিটি হাসতে থাকে। ও একটা দুটো রমলারও ছবি তুলতে থাকে, আর মাঝে মাঝে লক্ষ্য করে এই রোড কাছ থেকে রমলা সম্বন্ধে যেন কিছু জিজ্ঞাসা করছেন। ভারী অদ্ভুত লাগে রমলার। অনেক সন্ধে হয় বাড়ি ফিরে আসতে। রাতে মিউজিয়াম থেকে ফোন আসে, অপর প্রান্তে মনোজ্জির গলায় অতি উৎসাহ। রমিলাজি, এখানে সবাই রমলাকে রমিলা বলে, রমলা উচ্চারণ করতে পারে না। কে স্যারের টিমে সঞ্জয় কুমার সিং বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি বলেছেন, আমি আপনাদের রমিলাকে চিনি। রমলা হতবাক হয়ে বলেন, আমাকে কি করে চেনে? আমি তো চিনি না কাউকে। ম্যাডাম, যে ভদ্রলোক খুব ছবি তুলছিলেন, সেই কাল সেমিনারে দেখা হলে কথা বলে নেবেন। রমলার বাড়ি অস্বস্তি হয়, ওখানে চেনা তো কেউ ছিল না। সঞ্জয় কুমার সিং, এখানে কাকে চেনে রমলা? সঞ্জয়
আরে সঞ্জয় দা! রমলা বোধহয় জোরেই কথাটা বলে ওঠে। মা বলে, কি বলছিস কুকু? মা, ফুটিদির বন্ধু সঞ্জয় দা আজ মিউজিয়াম দেখতে এসেছিল আমাদের। আমি চিনতে পারিনি, তোমার মনে আছে? হ্যাঁ, আমাদের বাড়িতে এসেছে তো, রোগা, এক মাথা কোকড়া চুল, সেই বিয়ে হলো। আরে হ্যাঁ, কি রোগা ছিল, আমি চিনব কেমন করে? এখন পুরো গোল গাড় আর মাথায় চুল ফাঁকা। পরদিন দেখা হয় সঞ্জয় দার সাথে। রমলা লজ্জা পেয়ে বলে, আমি তোমায় একদম চিনতে পারিনি সঞ্জয় দা, তুমি আমায় ঠিক চিনতে পেরেছো? সঞ্জয় দা মিটিমিটি করে হাসতে হাসতে বলে, তোকে এখন দেখতে ঠিক কাকিমার মতো লাগে। দুজনেই উচ্চস্বরে হেসে ওঠে। পরিবর্তনই জগতের নিয়ম, প্রকৃতির আপন নিয়মে সবই পরিবর্তিত হতে থাকে। দুজনের সব কৌশল বিনিময় হয়। সঞ্জয় দা আলাপ করিয়ে দেয় ওদের আর এক ভাতৃসম বন্ধু অজয়ের সাথে। ভারী হাসি খুশি ছেলেটি, রমলার থেকে একটু ছোট, বাংলাও জানে। রমলা ওর পরিচয় পেয়ে বলে, ওর বাবা যিনি একজন স্বনামধন্য ঐতিহাসিক, সম্পাদনায় একটি ভলিউমে রমলা নিজের আর্টিকেল দিয়েছে, সেটির কথা জানতে চায়। আর্টিকেলের নাম শুনে লাফিয়ে ওঠে অজয়, আপনি সেই যে এই আর্টিকেলটা লিখেছে? এখানে আসার পর চিত্ত স্যারই তার কাছে একটি আর্টিকেল চেয়েছিল ওই ভলিউমে পাবলিশ করার জন্য, আর চিত্ত স্যারের হাত ধরেই রমলার মিউজিয়ামে ইন্ট্রোডাকশন হয়। রমলা অবাক হয়ে তাকিয়ে থাকে। অজয় বলে চলে, আমরা তো এই আর্টিকেলটা পড়ে চমকিত। কে লিখেছে এই আর্টিকেল? আগে তো কোনোদিন কোথাও আপনার কোনো আর্টিকেল দেখিনি। রমলার গলা কাঁপতে থাকে আবেগে, কোনো কথা বলতে পারে না। আবার বহু বছর পর ওদের সবার সাথে এই লকডাউন পিরিয়ডে ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেখা। গত 1 বছর ধরে কুসুমপুরের একটা গ্রুপ তৈরি হয়েছে চিত্ত স্যারের উদ্যোগে। ফুটিদির সব বন্ধুরাও সেখানে আছে। নানা রকম ওয়েবিনার হয় ডিজিটাল প্ল্যাটফর্মে, রমলাও যোগ দেয় সেসব আলোচনা সভায়। এই লকডাউনের মধ্যে অজয় ওদের মিউজিয়ামে একটা গ্যালারি নতুন করে তৈরি করার কাজের ভার পায়। অতি উৎসাহে মাঝে মাঝে গ্রুপে সেসব শেয়ার করতে থাকে। অবশেষে সেই গ্যালারি কমপ্লিট হয়। কি সুন্দর চিন্তা ভাবনা করে রূপ দিয়েছে। উদ্বোধন হবে, কিন্তু তার আগেই হাড়ের রেকর্ডে সেকেন্ড ওয়েভের প্রকোপ শুরু হয়ে যায়। আজ যাই, আসবো আর একদিন। পরেরটা শুনতে ইচ্ছে করছে, তাহলে এখানে এভাবেই বেল আইকনের টুংটাং শব্দই বলে দেবে পরের পর্বের আগমন বার্তা।